আপনারা শুনছেন সোনিক স্টোরিজ। আপনারা শুনছেন সোনিক স্টোরিজ, যেখানে গল্প জীবন্ত হয়ে ওঠে। রমেশের মতে গরম যখন চরম হয়ে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে যখন প্রাণ পাখি খাঁচা ছাড়ি করতে থাকে, বিকালে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছেড়ে বাঁচবার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায়। অতএব তারা কয়েক বন্ধুতে প্রতিদিনই এই প্রশস্ত ও সহজ উপায় অবলম্বন করত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়ে আড্ডা জমিয়েছিল। রমেশ ঘাসের উপর উড়ানি বিছিয়ে শুয়েছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারংবার নিভে যাচ্ছে দেখে ক্রমেই চটে উঠছিল। সুরেশ একমনে একটি বিলাতি ডিটেকটিভ উপন্যাস পড়ছিল এবং উমেশ সকৌতুকে দূরের এক বেঞ্চের দিকে স্থির চোখে তাকিয়েছিল। সেই বেঞ্চের উপরে দুজোড়া সাহেব মেম বসেছিল। তার মধ্যে যে সাহেবটি বালিশের মতো মোটা, তাঁর মেমটি একেবারে পাখারির মতো রোগা, আর যে সাহেবটি বামুনের মতো বেঁটে, তার মেমটি প্রায় জিরাফের মতো ঢ্যাঙা। এমন বিসদৃশ চারটি চেহারা এক জায়গায় দেখতে পাওয়ার সৌভাগ্য বড় দুর্লভ। হঠাৎ পেছন থেকে চেনা গলায় একজন বলল, আরে বাবা, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। সবাই তাড়াতাড়ি ফিরে দেখল পরেশ। অমনি সবাই পর পর প্রশ্ন করতে লাগলো, আরে পরেশ যে, তা বলি তুমি না পুরী গিয়েছিলে? কবে ফিরলে হে? তা জায়গাটি কেমন লাগলো? আর কোথাও গিয়েছিলে নাকি? পরেশ আগে সকলকার মাঝখানে এসে বসল। তারপর কোঁচানো উড়নিটা খুলে সাবধানে কোলের ওপর রেখে বলল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে তোমাদের চারটি প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে একে একে বলছি, শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আজ সকালে ফিরেছি। জায়গাটা ভালোই লাগলো। দোষের মধ্যে আমাদের কালো রং সেখানকার জল হওয়ায় ঘোরতর হয়ে ওঠে। পুরী থেকে আমি কোণারকে গিয়েছিলাম। হ্যাঁ, কোণারকে? ও কি, কোণারকের নামে তুমি অমন চমকে উঠলে কেন? না না, ও কিছু না, তুমি যা বলছিলে বলো। না না না, সে হবে না। আগে বলো, তুমি চমকালে কেন? আরে সে অনেক কথা। তা হোক, বলো। কিন্তু শুনলে তোমরা বিশ্বাস করবে না। দেখো, যদি ভালো লাগে আর মাসিক পত্রে ছোট গল্পের মতো ওই চর্বিত চর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরত দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু কিন্তু তুমি বড্ড বেশি লেজে খেলছো রমেশ। অগত্যা বাধ্য হয়ে রমেশ তার কথা শুরু করল। অনেকদিন আগের কথা জানো, আমরা কয়েক বন্ধুরা মিলে কোণারক দেখতে গিয়েছিলাম। কোণারকের মন্দিরের কথা তো তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোণারকের আশেপাশে মাঝে মাঝে 2-4টে ছোটখাটো গাঁ আছে। এসব গাঁয়ে লোকজন খুব কম। যারা থাকে তারা হচ্ছে চাষাভুষো, ওই গোয়ালা শ্রেণীর। তো কোণারক দেখতে যেদিন আমাদের যাওয়ার কথা, সেদিন বিকালে আমরা অমনি একটা গাঁয়ের ধার দিয়ে বেরিয়ে ফিরছিলাম। কৌতূহল চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে আসছি। হঠাৎ একটা গাছের তলায় পুতুলের মতো কি একটা নজরে ঠেকল। এগিয়ে গিয়ে দেখি, সত্যি একটা পাথরের মূর্তি। তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে, আর মূর্তিটি হচ্ছে রমণীর। গড়ন দেখে মনে হলো কোণারকের সেকেলে শিল্পীদের কেউ একজন এটিকে গড়েছে। কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, বড় বড় ভাবে ভরা চোখ, এটা যে সে কারিগরের কল্পনায় ভাবা সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পীর এটি একটি জ্বলন্ত নিদর্শন। এ ধরনের মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি অসুচন্তি বজ্রবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়ে একজন গায়ের লোক যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, বলছি, এই পুতুলটি এখানে পড়ে আছে কেন? উড়িষ্যার ভাষায় সে যা বলল তার মর্ম আমি এই বুঝলাম যে গাঁয়ের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে এই মূর্তিটি আগে ছিল।
কিন্তু সে মরে যাওয়ার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। আচ্ছা, বলছিলাম এটা ফেলে দিয়ে গেল কেন? অত্যন্ত কুণ্ঠিতভাবে লোকটি বলল সে এটার কারণ কিছুই জানে না। তার মুখ দেখে মনে হচ্ছিল সে যেন কিছু একটা লুকোচ্ছে। আচ্ছা, তাই বলি কি, এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেলে দেখি, বকশিস দেব কিন্তু। লোকটা কেমন যেন শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর অত্যন্ত ভীত চোখে মূর্তিটির দিকে তাকিয়ে সে বলল যে সে পারবে না। আচ্ছা, খামোকা লোকটা আঁতকে উঠল কেন? এদিকে মূর্তিটি আমার দিকে পাষাণ নয়ন তুলে যেন করুণ হাসি হাসছে আর নিজের নীরব ভাষায় বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি তাহলে হয়তো আমার বাড়ি আলো হয়ে উঠবে। ফিরে দেখি পিছনে সে লোকটা আর নেই। হন হন করে তাড়াতাড়ি সে গায়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে দূরে এগিয়ে গেছে। চেঁচিয়ে ডাকতে সবাই ফের ফিরে এলো। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুললাম। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এখন তার আধখানা বালির ভিতরে ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝতে পারিনি। এখন তার সবটা দেখতে পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাত পায়ের শ্রীচাঁদ। আর পাথরের মূর্তি যে এত জীবন্ত হতে পারে এটা আমি আগে কখনো জানতাম না। মনে হলো শিল্পী আর একটু চেষ্টা করলেই এর মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলাম মূর্তিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গাঁয়ের লোকে নিশ্চয়ই উড়িয়া ভাষায় রেগে গালমন্দ করবে, কিন্তু আশ্চর্য এই যে কেউ টু শব্দটি পর্যন্ত করল না। সন্ধ্যার পর আমরা কোনো রকমে কালো দেউলের কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে সীমাহীন বালুসাগরের তীরে এসে দাঁড়ালাম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3খানা গাড়িতে 2 জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটা ছিল বলে আমি ছাড়া আর কারোর জায়গা হলো না। অস্পষ্ট চাঁদের আলোয় ঘুমন্ত সেই অনন্ত বালু প্রান্তরকে চাকার শব্দে জাগিয়ে দিয়ে গরুর গাড়িগুলো টিমটিমিয়ে চলতে লাগলো। উপরে আকাশ, নিচে সেই ধুধু মরুভূমি। চারিদিকে আর কিচ্ছু নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেন এলিয়ে পড়েছিল। আস্তে আস্তে গাড়ির ভিতরে দেহটাকে ছড়িয়ে দিলাম। আর আমার পাশেই নর্তকীর সেই পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতো আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই পাষাণ নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে দাঁতে ঠোঁট চেপে সে ফিক করে হেসে ফেলল। তারপর সামনের দিকে ধীরে ধীরে 2 হাত বাড়িয়ে দিল আমাকে ধরবার জন্য। সেই জীবন্ত পাষাণের স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন সরে আসতে যাব, অমনি চট করে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভিতরে পাতলা অন্ধকারের আবছায়ার মতো দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সেই মূর্তি যেন এক ঘুমন্ত মানুষের। বাইরে মরার মতো হলুদ একখানা চাঁদ একরাশ এলোমেলো কালো মেঘের উপর স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি অত্যন্ত স্তব্ধ, কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রের অশান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভিতরে কে একটা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আমি প্রথমে ভাবলাম এটা আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলাম না, ভ্রম নয়। ভেতর থেকে নিশ্চয়ই কারোর নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলাম সে তেমনই স্থিরভাবে পড়ে আছে। হঠাৎ করে কি যেন মনে পড়ল কোনারকের সেই গেঁয়ো লোকটা রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সেই প্রতিমূর্তিটার গায়ে
হাত দিতে রাজি হয়নি। আচ্ছা, এই প্রতিমূর্তিটাকে নিয়ে কোনো গোলমাল আছে নাকি? নইলে দেখতে যাকে এত সুশ্রী তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখনও উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভেতরের বিছানার তলায় খড় বিছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ কেন জানি না খড়খড় করে উঠল। কে যেন এপাশ থেকে ওপাশে ফিরে শুলো। আমি ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের কাজটা কেমন যেন ছ্যাত করে উঠল। গাড়ির ভিতর দিকে তাকাতে আর কোনো ভরসা হলো না। খালি মনে হতে লাগলো কার জন্য দুটো পাথরের চোখের থমথমে চাহনি ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের উপরে এসে বিঁধছে আর বিঁধছে। শেষটায় এমনই অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠতে পারলাম না। হ্যাঁ, এক লাফে সেই গাড়ি থেকে নেমে পড়ে অন্য এক গাড়িতে গিয়ে উঠলাম। সেখান থেকে আমার দুই বন্ধু শুয়ে ঘুমোচ্ছিল। গুতগুতি করে কোন গতিকে বাকি রাতটা আমি কাটিয়ে দিলাম। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার উপরে একটা কুকুর ছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রাসুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলাম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গাড়োয়ান ছোড়ায় ছুটে এলো। বাবু বাবু বাবু, ওকে মেরো না, ওকে মেরো না, ও ও আমার কুকুর, ও আমার কুকুর। তোর কুকুর? হ্যাঁ বাবু, ওর মা মারা গেছে, তাই ও আমার সঙ্গে সঙ্গে সবসময় এই গাড়িতেই থাকে। বুঝলাম, গেল রাত্রিতে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলাম, কিন্তু তবু কলকাতায় এসে নর্তকের সেই প্রতিমূর্তিটিকে আমার বইয়ের ঘরের একটি ছোট্ট টেবিলের উপর দাঁড় করিয়ে দিলাম। আমার স্ত্রী তাকে দেখবার জন্যে একদিন বাইরের ঘরে নেমে এলো। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে তাকিয়ে বলল, কালামুখীর দাঁড়াবার আবার ঢং দেখো না, দি ঠাস করে গালে এক চাপড়। রমা মূর্তির গালে সকৌতুকে একটা চড় বসিয়ে দিল, কিন্তু সেই সঙ্গেই সে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? আমার হাতও কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে? খেপে গেলে নাকি? ওকে চড় মারতেই ও যেন কটাস করে আমি একটা কামড়ে দিল। বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো, এই দেখো, হাত দিয়ে আমার রক্ত পড়ছে। এ কি? হ্যাঁ সত্যি তো, এ তো রক্ত পড়ছে। দাঁড়াও তো, মূর্তিটাকে ভালো করে দেখি। এই যে, এই দেখো, আসল ব্যাপার হচ্ছে নর্তকীর নাকের ডোগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁদেছে, আর তাই রমা তোমার হাতের ওপর পড়তে আঁচড়ে গেছে আর কি। না, আমি এ কথা বিশ্বাস করতে পারলাম না। আমি শুনেছি তুমি এই মূর্তি কি করে কেমন অবস্থায় পেয়েছিলে। একে যখন লোকে ফেলে দিয়ে গিয়েছিল তখন এই আপদকে ঘাড়ে করে বয়ে তোমার বাড়িতে আনার কি দরকার ছিল? যত সব স্ত্রী লোকের কুসংস্কার। যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দাও গে, যাও। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকাতে তাকাতে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কেমন যেন ভ্যাবাচাকাকে নর্তকীর দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলাম। রূপের গর্বে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কারো অভিশাপে সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। নইলে ওই মুখের হাসির কলরবে এবং ওই চরণের রুনুঝুনু নুপুর ধ্বনিতে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। যাই হোক, বিনোদকে তোমরা সকলেই জানো বোধ হয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ী কে জানো? নর্তকীর এই প্রতিমূর্তিটা। বিনোদ যদি ওই নর্তকীর প্রতিমা না দেখত, তাহলে হয়তো ভালো আর্টিস্ট বলে দেশে বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়ত। সে হয়তো একজন বিখ্যাত মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারোরই অজানা নয়, কিন্তু তার আসল কারণ খালি আমিই জানি। বিনোদ কলকাতায় থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু, মানে ওই কাছের বন্ধু।
সেবারে সে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটি দেখে আনন্দে সে একেবারে বিভোর হয়ে পড়ল। উচ্ছ্বসিত স্বরে বলল, রমেশ, এ যে অমূল্য রত্ন! বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আমি আজ এত খুশি হতাম না। বিনোদ কাছে দূরে আশপাশ সম্মুখ ও পিছন থেকে নানান রকম ঘুরে ফিরে প্রতিমূর্তিটা দেখল। তারপর তার গায়ের উপর নিজের হাত রেখে আবার বলল, এ সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এ যুগের সাধ্য কি এমন প্রতিমা গড়তে পারে? দেখো বন্ধু, এক পাষাণ দেহে কি অপূর্ব সৌন্দর্য, হাত পায়ের কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতাম আর এ যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্য আমি নিজের সাম্রাজ্য বিকিয়ে দিতাম। হায়, এ হচ্ছে পাষাণী, একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাব না। তবু দেখো, এ পাষাণও শিল্পীর হাতের মায়ার স্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে, যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকানো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন তাতে তার উত্তাপ পাওয়া যায়। এই বলেই বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিল, কিন্তু পরক্ষণেই বিদ্যুতের গতিতে হাতখানা গুটিয়ে নিয়ে হতবম্বের মতো দাঁড়িয়ে রইল। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললাম, কি হলো কি? আরে কি ব্যাপার? বিনোদের মুখ থেকে খানিকক্ষণ বাক্যস্ফূর্তি হলো না। তারপর একবার সেই মূর্তির দিকে, আরেকবার আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আমতা আমতা করে বলল, এ কি সত্যি? কি সত্যি? দেখো রমেশ, এই মূর্তির গায়ে যেই হাত রাখলাম অমনি আমার কি মনে হলো জানো? মনে হলো ওর দেহের ভিতর থেকে হৃৎপিণ্ডটা ধুকফুক করে নেচে উঠল। আরে মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্যজ্ঞান হারিয়ে বসে আছো। তাই বটে, আমারই ভ্রম। কই, এখন তো আর মনে হচ্ছে না। এ দেহ এখন স্তব্ধ, স্থির, মৃত্যুর মতো শীতল। হায় রে, পাষাণকে কি আর বাঁচানো যায়? তা যদি পারতাম, তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতাম। আমার একটা বদভ্যাস আছে, রাত অন্তত 1:30-2 না বাজলে সহজে আমার ঘুম হয় না। প্রথম রাতটা আমি বই টই পড়েই কাটিয়ে দিই। সে রাত্রে যখন পড়া সাঙ্গ করে উঠলাম, ঘড়িতে তখন 2:10 আলো নিভিয়ে শুতে যাচ্ছি। এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ পেলাম। এত রাতে জেগে কে? আমি একটু আশ্চর্য হয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছিল। সে রাত্রে একটু অতিরিক্ত গরম পড়েছিল। ভাবলাম গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে হাওয়া খাওয়ার জন্য বেরিয়ে এসেছে। এই ঠিক করে তাকে আর না ডেকে আমি শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, আমি তাকে বললাম, আচ্ছা বিনোদ, কি ব্যাপার বলো তো? বলছি, কাল কি ভালো করে ঘুম হয়নি নাকি? তুমি জানলে কি করে? হ্যাঁ, কাল রাত্রে 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে, আমি তখন জেগেছিলাম। ভাই, কাল আমি এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। কিরকম? নর্তকী মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখেছিলাম জানো? দেখলাম প্রতিমা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমন পাথরেরই রইল। এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে সে বলল, তোমার কথা আমি শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও না? হ্যাঁ। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করল। তার সেই শক্ত পাথরের হাতের চাপে
আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি জোর করে যেই তার হাত ছাড়াতে যাব, অমনি আমার ঘুমটা ভেঙে গেল। তারপর কিছুতেই আর ঘুম আসে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলাম না। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এতটাই গরম হয়ে উঠল যে শেষটায় ঘর থেকে বেরিয়ে এলাম। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে। কোণারকের প্রান্তরে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটাও অনেকটা এই ধরনের। আমার বুকে এক বিপদের ভয় গুড়গুড় করে উঠল। তবে কি সত্যি সত্যি এই মূর্তিটার ভিতরে অস্বাভাবিক কিছু আছে? একটু উত্তেজিত স্বরে বিনোদকে বললাম, বিনোদ, বলছি ও ঘরে আর তুমি শুও না, বুঝলে? কেন বলো দেখি? তুমি ওই মূর্তিটার কথা বড় বেশি ভাবছো। হয়তো আজও তুমি আবার ওকে স্বপ্নে দেখবে। আরে দেখলামই বা তাতে হয়েছে কি? স্বপ্ন তো আর সত্যি নয়। তাকে আমি আর কখনো হাসতে দেখিনি। সেই হাসি তার শেষ হাসি। তারপর সেই ভয়ঙ্কর রাত্রি, যে রাত্রির কথা আমি জীবনে কখনো ভুলব না। সেই রাত্রেও আমি টেবিলের সামনে বসে একটা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো। সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ। এক লাফে আমি উঠে দাঁড়ালাম। আমার স্ত্রীও ধর্মড়িয়ে জেগে উঠে বিছানায় বসে সবাই বলল, ও কি গো, ও কি? সঙ্গে সঙ্গে আবার আর্তনাদ। এবার কিন্তু তত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এই যে বিনোদের স্বর। আমি আর সেখানে দাঁড়ালাম না, ঝড়ের মতো বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেলাম। বাইরের ঘরের দরজা ঠেলতেই দড়াম করে খুলে গেল সেটা। আর দেখলাম ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সেই অন্ধকার হাঁ করে আমাকে গিলতে আসছে। শুনলাম সেই অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গগিয়ে গগিয়ে বিনোদ বলছে, ছাড় ছাড়, ওরে পিশাচি, ছেড়ে দে, ছেড়ে দে। আর কোনো কথা বেরোলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলো যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না, বুঝবে না সে যে কি প্রচন্ড ভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে তখনই আমি ছুটে পালাতাম, কিন্তু সেই শক্তিও আমার ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি 2 হাত ভর দিয়ে বসে পড়লাম। অন্ধকার ঘরের ভেতরে এমন একটা অস্পষ্ট ঝটপটানি শব্দ হতে লাগলো, কেউ যেন কারোর সঙ্গে ক্রমাগত লড়াই করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ঝটপটানি শব্দটা থেমে গেল। তারপর সব চুপচাপ। আর একটু তেমন ভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু বাড়ির যে যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলাম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের ওপর থেকে মাটিতে উপুড় হয়ে শটান পড়ে আছে, আর তারই তলায় বিনোদের দেহ নিথর নিস্পন্দ হয়ে রয়েছে। তারপর সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটি বিনোদের উপর থেকে তুলে ফেললাম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলাম, হ্যাঁ, সে বেঁচে আছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। সেই মূর্তির চাপে বিনোদের দেহের অনেকটা অংশ থেতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, পাষাণের স্পর্শে বুক তার নাকি পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা বলল না। তারপর যোগেশ নিজের নিবন্ত ভিড়িতে খুব জোরে একটা টান মেরে বলল, তো সেই লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হলো? কি আর হবে, তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে। না, আমি ভূত মানি না। তাহলে বিনোদের অমন দশা হলো কেন? হ্যাঁ, মূর্তিটা বোধহয় কোনো গতিকে তার ঘাড়ের উপর পড়ে গিয়েছিল। এর মধ্যে ভৌতিক কি আছে?
আচ্ছা, তবে সেটিকে ভাঙলে কেন? হ্যাঁ, তারই তো জন্য আমার বন্ধুর এমন অবস্থা হলো সেই রাগে। কিন্তু জানো, মূর্তিটাকে ভাঙবার সময়ও আরও একটা কাণ্ড ঘটে। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার উপরে ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমনই জোরে লাগে যে সে তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। বাপরে, কি ভয়ানক ব্যাপার! তবুও তুমি বলতে যাও এটা ভৌতিক ব্যাপার নয়? না না না, আমি ভূত মানি না।